এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই দোকানের শাড়িগুলো বেশ ভালো দেখাচ্ছে, আমি ভিতরে গেলাম। বলে তিনি ভিতরে ঢুকলেন। পাশে টাঙানো ছিল কাঁথা, স্টিচ আর হাতের কাজের শাড়ির সম্ভার। তিনি নিজের জন্য কয়েকটা মসলিন আর সিল্ক শাড়ি দেখতে লাগলেন। নরম নীল, হালকা বেগুনি আর একটা তামাচি লালের দিকে চোখ আটকে গেল। শায়ান শার্টের হাতা গুটিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। সিতার ফেরদৌস নিজের জন্য কেনাকাটা শেষ করে শায়ানের জন্য একটা ক্লাসিক কোট সেট, কয়েকটা ক্যাজুয়াল টি শার্ট বেছে নিলেন। সেলসম্যানকে বললেন, এগুলো প্যাক করে দিন। শায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কেনাকাটা করা দেখছিল। এমন সময় শায়ানের ফোনে একটা কল এলো। কলটা রিসিভ করে কথা বলতে বলতে সে এগিয়ে গেল মলের ভেতরের করিডোরে। অনেকক্ষণ কথা বলা শেষ করে ফিরে আসার জন্য ঘুরতেই প্রবেশপথে চোখ গেল শায়ানের। মুহূর্তের জন্য সময়টা থেমে গেল। আরিফ আর তার ডান পাশে হাতে ধরা নাওমির হাত। দুজনেই প্রবেশ করছিল মলের মূল ফটক দিয়ে। হাসি লেগে আছে মুখে, প্রশান্তি। নামিকে আজ যেন একটু আলাদা লাগছিল। আলোকিত পরিবেশের মাঝে ও যেন নিজের আলো আলাদা হয়ে দাঁড়িয়েছে। শায়ানের দৃষ্টি স্থির হয়ে গেল সেই দৃশ্যপটে। একটু দূরে দাঁড়িয়ে থেকে সে অপলক দেখছিল। মনে হচ্ছিল সময়টা যেন কাটার মতো বুকের কোথাও বিচ্ছে। নামি যেন পুরো মল জুড়ে আলাদা করে চোখে পড়ার মতো। হালকা গোলাপি রঙের নরম জামদানি কুর্তি, যার কাঁধে ও গলায় সূক্ষ্ম রেশমি কাজ। মেয়েলি কমলতায় ভরা, হাতে কয়েকটা শপিং ব্যাগ, কাঁধে ঝুলছে হালকা ট্যান রঙের ছোট পার্স। তার লম্বা ঢেউ খেলানো কালো চুলগুলো বেনি বাঁধা। গালের দুপাশে কয়েকটা আলগা চুল রেখে দিয়েছে, যেন সে নিজে থেকেই জানে কিভাবে নিজেকে অসাধারণভাবে উপস্থাপন করতে হয়। চোখে সূক্ষ্ম কাজল, ঠোঁটে ন্যাচারাল পিচ কালারের লিপস্টিক। হাসিটা ছিল ওর সবচেয়ে বড় অলংকার। গজদাতের সে হাসি আজও ঝলমলে প্রাণবন্ত, যেন চোখের কোণ থেকে ছড়িয়ে পড়েছে মুখ জুড়ে। শায়ানের বুক কেমন ধক করে উঠল। এই মেয়েটিকে সে ভুলতে চেয়েছে, কিন্তু এত সহজ কি তা? আরিফের সাথে দোতলার করিডোরে আসতেই নাওমির চোখও ধরা পড়ল শায়ানের দিকে। এক মুহূর্তের জন্য মুখটা থমকে গেল। একটা ছায়া যেন খেলে গেল চেহারায়। তারপর খুবই ধীরে কষ্ট চেপে রাখা এক হালকা হাসি ফুটল ঠোঁটে। শায়ান। চেনা কণ্ঠে চমকে উঠল শায়ান। নাওমিকে নিয়ে ভাবতে ভাবতেই কখন যে সামনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি সে। মুখ তুলে দেখল সামনে দাঁড়িয়ে আরিফ, আর তার ঠিক পাশে নাওমি। নামে সেই পুরনো চেনা অভিব্যক্তি, যেটা একসময় শায়ানের মন ছুঁয়ে যেত। আরিফ শায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, আরে ভাই, এখানে? শায়ান একটু থমকে গিয়ে তারপর এগিয়ে এলো। একটা মৃদু হাসি নিয়ে হাত বাড়িয়ে বলল, আবির, কি খবর? আর নামি, কেমন আছো? তার কণ্ঠে উচ্ছ্বাস থাকলেও চোখে লুকানো ছিল এক রাশ চাপা অভিমান। সে পুরনো না বলা কথাগুলো যেন আবার মনে উকি দিল। নামি হালকা হাসলো, চোখে সৌজন্যতা, ভদ্রতা, কিন্তু এক মুহূর্তের জন্য থেমে যাওয়া দৃষ্টি। ভালো আছি, তুমি? শায়ান গলা খাখারি দিয়ে বলল, হ্যাঁ, মানে আমিও ভালো আছি। তারপর এক ঝলক তাকা ওর দিকে, চোখে ভেসে উঠল পুরনো দিনগুলো, আবার মুহূর্তেই চাপা পড়ে গেল। ঠিক তখনই পাশের বুটিক থেকে বেরিয়ে এলেন সিতারা ফেরদৌস। হাত ভর্তি শাড়ির ব্যাগ, মুখে সন্তুষ্টির হাসি। সামনে দৃশ্য দেখে মুখটা আলোয় ভরে উঠল। আরে আবির, নওমি। আত্মিকতার ভরা কণ্ঠস্বর। আলতো করে এগিয়ে এসে নাওমির গাল ছুঁয়ে বললেন, তোমাকে তো অনেকদিন পর দেখছি মা, খুব সুন্দর লাগছে আজ। তোমাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। চোখে যেন এক প্রকার আশীর্বাদের আলো। আরে বিনয়ী হাসিতে মাথা নোয়ালো। নাওমি বলল, ধন্যবাদ আন্টি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আসলে নাওমির কিছু কেনাকাটা বাকি ছিল, তাই নিয়ে এসেছি। সিতারা স্নিগ্ধ কণ্ঠে বললেন, ভালো করেছো। তা তোমার বাবা মা, কিয়ারা, আরিয়ান, ওরা কেমন আছে? আর রেহানা, শুনেছি সে প্রেগনেন্ট। নাওমির মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। হ্যাঁ আন্টি, 2 মাস হয়েছে। বাসার সবাই খুব খুশি।
রেহানা ভাবিও ভালো আছে, বাসার সকলে খুব খেয়াল রাখছে। সিতারা মৃদু হেসে মাথা নেড়ে বললেন, খুব ভালো লাগলো শুনে। আমিও ভাবছিলাম একদিন গিয়ে দেখে আসব। চারজনই এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। বাতাসে যেন কিছু না বলা আবেগ জমে রইল। তারপর আরিফ বলল, আপনাদের কি কেনাকাটা শেষ আন্টি? হ্যাঁ বাবা। আমাদেরও শেষ। তাহলে চলুন না আন্টি, একটা কফি শপে যাই। অনেক দিন পর দেখা, এক কাপ কফি তো খাওয়াই যায়। সিতারা ফেরদৌস সম্মতি মাথা নাড়ালো। এরপর আরিফ সায়ানের দিকে তাকালো। সায়ান একটু দ্বিধা নিয়ে সম্মতি জানালো। এরপর সবাই চলে গেল কফি শপের দিকে। নামিয়ে চুপচাপ হেঁটে চলল দুজনার মাঝখানে। নিশ্ছিদ্র রাত, চারদিকে নীরবতায় ভরে আছে। ঘড়ির কাঁটা রাত ৩টা ছুঁই ছুঁই করছে। বাড়ির প্রতিটি কোণ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ঘুমে আচ্ছন্ন সবাই, তবে ঘুম আসেনি আরিফের চোখে। কোনো এক অজানা ভাবনায় অস্থির হয়ে উঠেছে সে। বিছানায় একবার ডান পাশে একবার বাঁ পাশে গড়াগড়ি খেয়ে অবশেষে উঠে দাঁড়ালো। ঘড়ির দিকে একবার তাকিয়ে তারপর নিঃশব্দে ছাদের দিকে পা বাড়ালো সে। সন্ধ্যার পর ছাদের বাতি নিভিয়ে দেওয়া হয়, তাই অন্ধকারে পায়ের শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। আরিফ ছাদে হেঁটে বেড়াচ্ছে। এক অস্থিরতা, এক চাপা দুশ্চিন্তা যেন গ্রাস করে রেখেছে তাকে। হালকা বাতাসে এক অস্থিরতা, এক চাপা দুশ্চিন্তা যেন গ্রাস করে রেখেছে তাকে। হালকা বাতাসেও চুল এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো অনুভূতি নেই ওর চোখে মুখে। প্রায় আধ ঘন্টা পর ছাদ থেকে নেমে আসে নিচে। ড্রয়িং রুম পেরিয়ে নিজের ঘরের বারান্দায় দাঁড়াতেই হঠাৎ করেই কানে আসে একটা হালকা মিউ মিউ শব্দ। একটু থেমে যায় সে। বিড়ালের আওয়াজ, কিন্তু এটা স্বাভাবিক নয়। আওয়াজে ভয় আর কাতরতা স্পষ্ট। ধীরে ধীরে আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে এগিয়ে গেল সে গেটের দিকে। দেখলো একটা নেড়ি কুকুর ঘুরঘুর করছে গেটের বাইরে। আর ভেতরের দিক থেকে বাড়ির সিকিউরিটি গার্ড এক হাতে লাঠি নিয়ে একটা ছোট্ট বিড়াল বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে। বাচ্চাটা ভয়ে কুঁকড়ে আছে, গলায় আতঙ্কের কান্না। আর দ্রুত এগিয়ে এলো। একটা মিনিট আলিম, ওকে আমি দেখছি। সে কুকুরটিকে তাড়িয়ে নিজ হাতে বাচ্চাটিকে তুলে নিল। মায়া ভরা চোখে চেয়ে রইল ছোট্ট প্রাণীটির দিকে। আরিফ সিকিউরিটিকে নির্দেশ দিল, গেটের ভেতরে একটা পুরনো টব আছে, ওটাই একটু কাপড় বিছিয়ে ওকে রাখো। হালকা গরম দুধ দিও, আর গায়ে একটু জল দিয়ে পরিষ্কার করে দিও। মনে হয় অনেকক্ষণ না খেয়েছিল। বিড়ালটাকে বুঝিয়ে রেখে যে না বাসার ভেতরে ঢোকার জন্য ঘুরেছে, হঠাৎই কানে এলো ব্যালকনির দরজা খোলার শব্দ। থমকে দাঁড়ায় আরিফ। চোখ চলে যায় নাওমের ঘরের দিকে। ওখান থেকে শব্দটা আসছে। স্মৃতির ভেতর হঠাৎ একটা ঝাঁকুনি। একবার ওকে হারিয়েছে, আবার যদি কিছু হয়। এই চিন্তাতেই নাওমের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো সে। হঠাৎ দেখলো নাওমি বেরোচ্ছে, কেমন যেন লুকিয়ে বেরোচ্ছে সে। তা দেখে গেটের পাশে এক কোনায় লুকিয়ে দাঁড়িয়ে গেল সে। কাঁধে ওয়ালের সাথে ঠেকা দেওয়া, চোখ স্থির। নাওমি বেরোচ্ছে, কিন্তু ওর পোশাক দেখে এক মুহূর্তের জন্য আরিফ কনফিউজড হয়ে গেল। কোনো মেয়ের মতো নয়। জিন্স, কালো হুডি, মাথায় টুপি, পেছনে একটা স্লিং ব্যাগ ঝুলছে। চুল গুটিয়ে ছোট করে বেঁধে রাখা, একদম ছেলের গেটআপ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ও গেটের দিকে না এসে সোজা পেছনের 8 ফুট উঁচু দেয়াল টপকাতে শুরু করলো। আরিফ স্তব্ধ। ওর দৃষ্টি নিবদ্ধ নাওমের শরীরের চলনে। কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। এমনভাবে দেয়াল টপকে গেল যেন এটা তার প্রতিদিনের অভ্যাস। মুহূর্তেই রাস্তার উপরে। তারপর পকেট থেকে ফোন বের করলো দ্রুত, কিছু টাইপ করলো, কান পর্যন্ত ফোন তুলে বলল, আমি বের হয়ে এসেছি, তুমি চলে এসো। কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো। রাইডার হেলমেট পরে আছে, তাই চেনা গেল না সে ছেলে নাকি মেয়ে। নামি হেলমেটটা নিজে পরে নিল আর বাইকের সামনে সিটে বসলো। পেছনে রাইডার উঠলো। আরিফ সবকিছু দেখে যাচ্ছিল নিঃশব্দে। চোখের পাতাও যেন নড়ে না তার। বাইকটা চলতে শুরু করলো। রাতের নীরব রাস্তায় মিলিয়ে গেল দুটো ছায়া। কোথায় যাচ্ছে এত রাতে সে? আরিফ আর দেরি করলো না। গেট পেরিয়ে বেরিয়ে এলো সে। একটা সাদা হুডি চাপিয়ে দ্রুত নিজের বাইক স্টার্ট করলো। যদিও বাইক তেমন একটা পছন্দ না, তাই সবসময় গাড়ি করে চলাফেরা করে, কিন্তু আজকে নাওমিকে ফলো করতে আর কোনো বিকল্প রাস্তা পেল না সে। অল্প দূরত্ব রেখে চুপচাপ অনুসরণ করতে লাগলো নাওমিকে। মাথার ভেতর হাজার প্রশ্ন, কিন্তু একটাই উত্তর খুঁজে আরিফ। এই নাওমিটাকে? এই নাওমিকে তো সে চিনে না।
সে যে এতদিন এতটা আপন ছিল, এটা কি সেই নামই? সে কি আদৌ তাকে একটুও চিনতে পেরেছে? আর কিছু ভাবলো না সে, চুপচাপ অনুসরণ করতে লাগলো। নিশ্চুপ রাতের বুক ছিঁড়ে বাইক ছুটে চলেছে দূরের দিকে। আরিফ নামিদের বাইককে চোখে রেখেছে। শহরের আলো, ব্যস্ততা, চেনা সব চত্বর ধীরে ধীরে পেছনে পড়ে গেল। রাস্তা এখন নির্জন, গায়ে মাথায় হিমেল বাতাসের ঝাপটা। নামিরা যেদিকে যাচ্ছে সেটা শহরের সীমা পেরিয়ে একটা মফস্বল অঞ্চল, গাছপালায় ঘেরা নির্জন অচেনা এলাকা। প্রায় 40 মিনিটের মতো পথ চলার পর বাইকটা এসে থামে এক পুরনো অর্ধপরিত্যক্ত দেখতে একটা বাড়ির সামনে। কেমন বিবর্ণতায় ঘেরা পাঁচিলের দেয়াল, ঝুপঝুপে গেট, উপরে একটা বিবর্ণ নাম ফলক, আল মেহের ইতিমাশ্রয় কেন্দ্র লেখা ঝাপসা হয়ে গেছে। বোঝা যাচ্ছে বহুদিনের পুরনো। আরিফ খানিক দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। নামি গেট খুলে ঢুকে গেল। বাইকের আরোহী ওর পিছু পিছু ঢুকলো। বাইকের আওয়াজ মিলে গেল ভেতরের উঠানে। গেটের ভেতরটা এতটা বিস্ময়কর হবে আরিফ ভাবতেই পারেনি। ছোট্ট উঠোন, বাম পাশে একটা ভাঙাচোরা চৌকি, ডান পাশে লাগানো 2-3টা ইউক্লিপটাস গাছ। ঘরের জানালাগুলো থেকে মৃদু আলো পড়ছে উঠোনে। সে আলোতে স্পষ্ট দেখা গেল অনেকগুলো ছোট ছোট শিশু ঘুরে বেড়াচ্ছে। কেউ খেলছে, কেউ দৌড়াচ্ছে। আর নাওমি, সে যেন এক নিমিষে পাল্টে গেছে। মুখে একটা প্রশান্তির হাসি, চোখে যেন নিজের জগৎ ফিরে পাওয়ার দীপ্তি। একটা বাচ্চাকে কোলে তুলল সে, আর একটা বার জড়িয়ে ধরলো। আরেকটাকে জড়িয়ে ধরলো। একটা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। বাচ্চাগুলো ওকে দেখেই উল্লাসে চিৎকার করলো। আপু এসেছে। নাওমি আপু, আমার জন্য চকলেট এনেছো? না সোনামণিরা, আজকে আনতে পারিনি, তবে প্রমিস করছি এর পরের বার ঠিক নিয়ে আসবো। ঠিক আছে। হঠাৎ সব বাচ্চা একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে নামিপু। নাওমি তাদেরকে ধন্যবাদ জানালো। এরপর হাসতে হাসতে ব্যাগ খুলে একের পর এক চকলেট বের করে বাচ্চাদের দিতে লাগলো। তার চোখে মুখে যে অভিব্যক্তি, সেটা আরিফ আগে কখনো দেখেনি। এই নাওমি যেন আলাদা এক চরিত্র, আবেগে টইটম্বর এক আশ্রয় হয়ে উঠেছে এই এতিম শিশুদের। আরিফ ঠিক তখনই দেখলো ঘরের কোণার দিকে দাঁড়িয়ে থাকা দুটো ছায়ামূর্তি। একজন পুরুষ, 50 ঊর্ধ্ব বয়স, পরনে লুঙ্গি, পাঞ্জাবি, গম্ভীর মুখ। আরেকজন নারী, হালকা সাদা চাদর, মায়াভরা চোখ, চুলের উপরে রেখা। আরিফের গা ঠান্ডা হয়ে গেল। চোখ কুচকে ভালো করে তাকিয়ে নিশ্চিত হলো এ তো নাওমির মা বাবা, যাদের ও ভেবেছিল ওরা চলে গেছে। ওদের কোনো খুঁজ ছিল না। আর নাওমি তো এই কয়েক মাসে একবারও তাদের কথা বলেনি। তাহলে তারা কোথায় ছিল এতদিন? এতিমখানায়? হাজার প্রশ্ন মাথায় ঘুরতে থাকে আরিফের। ঠিক তখনই নাওমির সামনের দিকে ঘুরে তাকায়। আরিফ একটু সরে যায় গাছের আড়ালে, কিন্তু দেরি হয়ে গেছে। নাওমির চোখ ছুঁয়ে গেছে আরিফের শরীর। স্পষ্ট বুঝতে পেরেছে কেউ তাকে অনুসরণ করেছে, আর সেটা আরিফই। সে এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে সেই দিকেই। চোখে প্রশ্ন, মুখে অদ্ভুত এক স্থিরতা। আরিফ গাছের ছায়া থেকে বেরিয়ে আসে। দুইজনের চোখ আটকে যায় এক বিন্দুতে। অন্ধকার, চারপাশে নিস্তব্ধতা ছড়িয়েছে, কিন্তু এতিমখানার সেই উঠোনে দুইটা মানুষের মধ্যে যেন নিঃশব্দে গড়ে উঠেছে এক দ্বিধা ও সত্যের সেতুবন্ধ। নামির কণ্ঠে একেবারে স্বাভাবিক ভঙ্গি, কিন্তু চোখে সতর্কতা। সে চোখ না সরেই বলল, আপনি এখানে আমাকে ফলো করছিলেন বুঝি? আরিফ ধরা পড়ে যাওয়ায় অপরাধবোধে মাথা নিচু করে ফেলে। চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন কথার খোঁজে ভিতরে ভিতরে ছুটে বেড়াচ্ছে মন। নামি এক মুহূর্ত চুপ করে থেকে আবার হাসি মুখে বলল, হয়েছে, আর নিজেকে অপরাধী ভাবতে হবে না। আসলে কি জানেন, আমার যখন খুব মন খারাপ হয়, একা লাগলে আমি এখানে চলে আসি। এই বাচ্চাগুলো, ওরাই যেন আমার সবচেয়ে বড় শান্তি। ওদের মুখে হাসি দেখলে আমার সব দুঃখ ভুলে যায়। আরিফ কেবল তাকিয়ে থাকে নাওমির দিকে অবাক চোখে। নাওমি এবার একটু বিষণ্ণ হেসে বলল, আসলে আজ রাতে ওরা সবাই জেগে আছে একটা কারণে। কাল আমার জন্মদিন, ঠিক রাত 12টায় ওরা সবাই মিলে উইশ করবে বলে অপেক্ষা করছে। কিন্তু দেখুন না, আমি নিজেই ঠিকমতো সময় দিতে পারিনি ওদের। আরিফ কাজ ঝাঁকিয়ে মৃদু কণ্ঠে বলল, তবে তুমি এত রাতে লুকিয়ে লুকিয়ে এলে কেন? আমাকে বললে আমি সঙ্গে করে নিয়ে আসতাম তোমাকে। নাওমি মুখ নিচু করে এক ফোঁটা হাসির আড়ালে একটা অস্বস্তি ঢাকলো। সত্যি বলতে কি, আমি জানি না
জানালে আপনারা কি ভাবতেন? ভেবেছিলাম হয়তো অবান্তর মনে করবেন বা জাজ করবেন, তাই বলিনি। আরিফ চোখ সরিয়ে একটু দূরে তাকিয়ে বলল, আর বাইক চালাতে পারো? এটা তো কোনোদিন বলনি। আপনিও তো কখনো জানতে চাননি, তাই বলিনি। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। মাঝখানে একটা হালকা বাতাস বয়ে গেল, ঠিক যেন ওদের সম্পর্কে সে অনাবিষ্ট দোলনা। নাওমি চেয়ে দেখলো আরিফ তার জন্মদিনের প্রসঙ্গে কিছু বলছে না। মনে একটা খোঁচা লাগলো। এই কমাসে নিজেও যে অজান্তেই আরিফের দিকে টেনে গেছে সেটা অস্বীকার করতে পারে না সে। সে চেয়েছিল আজ অন্তত একটা কিছু বলুকও, কিন্তু আরিফ চুপ। সে জানে না আরিফ ভেতরে ভেতরে অন্য কিছু ভাবছে। নামে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করছে চুপি চুপি নিঃশব্দে। এমন সময় আরিফ প্রশ্ন করলো, তোমার মা বাবা এখানে থাকেন বলনি তো কোনোদিন? নাওমি একটু থেমে বলল, না, ওরা এখানে থাকে না, শুধু আজকের জন্য এসেছে, আমার জন্মদিন উপলক্ষে। কাল সকালেই ফিরে যাবে। আরিফ এবার নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি ওদের সঙ্গে দেখা করে আসি। এই বলেই আরিফ ভেতরের ঘরের দিকে চলে গেল। নাওমি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অন্ধকারের গভীরে দাঁড়িয়ে যেন কিছু একটা নামহীন ভার নামিয়ে রাখলো সে। মনে মনে বলল, যাক, ও কোনো সন্দেহ করেনি। এখন অন্তত একটু সময় পাওয়া যাবে। চতুর্দিক খেয়াল করে ব্যাগের ভেতর থেকে মোবাইলটা বের করলো। চারপাশে হালকা বাতাস বইছে। দূরে কোথাও কুকুরের ডাক। ফোনের স্ক্রিনে একটা নম্বর খুঁজে নিয়ে দ্রুত কল করলো। একটু দেরিতে ওপাশ থেকে রিসিভ হলো। হ্যালো। হ্যাঁ আমি। শোনো, আজ আর হবে না। আবির আমাকে ফলো করে এত দূর চলে এসেছে। ওপাশে কিছুটা উত্তেজনা। কি বলছো? ও কি কিছু বুঝতে পেরেছে? নামি নিচু গলায় বলল, না না না, এতটা সিরিয়াস কিছু হয়নি। আমি রাস্তায় বুঝে গেছি ও আমাকে ফলো করছে, তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে এখানেই চলে এলাম। এতিমখানায়, পুরনো জায়গা, নিরাপদ। আর এখানেই আমার মা বাবারও আছে জন্মদিন উপলক্ষে। তুমি তো দেখছি গোয়েন্দা হয়ে গেছো, চারিদিকে খেয়াল ভালোই রাখতে জানো। নামি হালকা হেসে বলল, যে পরিবেশে বড় হয়েছি একটু বুঝে শুনে চলতে শিখতেই হয়। তোমাদেরও সাবধান থাকতে বলেছে কতবার। কিছু ভুল হলে কিন্তু রক্ষা নেই। ওপাশে কেউ ফিসফিস করে কিছু বলল। নামি একটু কঠিন গলায় বলল, না, মানে না। আগামীকাল নয়, আমরা কাজটা আগামী পরশু করব। ততদিন পর্যন্ত সবাই নিশ্চুপ থাকবে। আর এখন এখান থেকে দ্রুত সরে পড়ো। আমি কিছুতেই চাই না আরিফ তোমাদের টের পাক। ওপাশের স্বর কিছুটা নরম হয়ে এলো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আর হ্যাঁ, ওকে নিয়ে বেশি ঝুঁকি নিও না। নামি এবার একটু বিরক্ত স্বরে বলল, আমি জানি আমি কি করছি। আর আরিফকে তো চিনি, ওর কিছুই এখনো বোঝার ক্ষমতা হয়নি। একটা গভীর নিঃশ্বাস ফেলে শেষবার বলল, ঠিক আছে, এখন রাখছি। কোনো কিছু ঘটলে কোড অনুযায়ী রেডি থেকো। বাই। কলটা কেটে দিল সে। পকেটে ফোন রেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ভেতরে এক অজানা চাপা টেনশন, কিন্তু বাইরের মুখে অনায়াস শান্ত ভঙ্গি। হঠাৎ পেছন থেকে ভেসে এলো আরবের কণ্ঠ। কার সঙ্গে কথা বলছিলে? নামি দ্রুত ঘুরে হেসে বলল, একজন বন্ধু উইশ করছিল আমাকে জন্মদিনে। কিন্তু তোমার তো ফোন ছিল না। কতবার তোমাকে ফোন কিনে দিয়েছি, তুমি নাওনি তাহলে? বাবা দিল, এটা আমার আগের ফোন। আরিফ মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা, চলো তবে এখন বাড়ি ফেরা যাক। নামি মুখ ভার করেই বলল, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। বলো শুনি। পথে কিন্তু আমাকে চা খাওয়াতে হবে। আরিফ হেসে বলল। ওকে মিনি মাউস। নামি ভেতরে ভেতরে হাসি চেপে রাখতে পারল না। আরিফ তাকে প্রায় ভালোবেসে এই নামে ডাকে, মিনি মাউস। অদ্ভুত একটি মিষ্টি লাগার শব্দ, যা শুনলে মনটা নরম হয়ে যায়। দুজনে তারপর নামের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেট পেরিয়ে বেরিয়ে পড়ল শহরের পথে। সকাল থেকে আভিরার মনটা ভারী হয়ে আছে। বাবা দেশে ফিরেছেন কয়েকদিন আগে, আর সঙ্গে এনেছেন একরাশ উদ্বেগ। তার চোখে মুখে স্পষ্ট, এখন মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়াটাই জীবনের একমাত্র উদ্দেশ্য।
মেয়ে বড় হলেই যেন বাবা মায়ের শান্তি থাকে না, চিন্তার কোনো শেষ থাকে না। কিন্তু এসব ভাবনার ফাঁকে কেউ বুঝতেই পারছে না আভিরার শরীরটাও ভালো নেই। জ্বরের ঘুরে শরীরটা কাঁপছে, গা পুড়ে যাওয়ার মতো অবস্থা, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তবু কাউকে কিছু বলতে পারছে না সে, কারণ বাড়ির প্রতিটি কোণেই এখন বিয়ে নিয়ে ব্যস্ত আলোচনা। কে দেখবে মেয়ের অসুস্থতা? চোখে মুখে গা ছাড়া ক্লান্তি নিয়ে নিজেকে আড়াল করে রাখছে সে, কিন্তু ভেতরটা ভেঙে পড়ছে ধীরে ধীরে। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে, হয়তো হাওয়া একটু প্রশান্তি খুঁজে পাবে এই ভেবে। বাইকের গতি বাড়ে, আর সঙ্গে সঙ্গে শরীরের প্রতিবাদ তীব্র হতে থাকে। জ্বরের তাপ যেন বাইকের গতির চেয়েও জ্বালাময়ী। একটা ছোট টং দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে সে, এক বোতল পানি কিনে ধীরে ধীরে খায়। নিঃশ্বাসটা ভার হয়ে আসছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার উঠে পড়ে বাইকে। এ ছুটে চলা যেন নিজেকে ভুলিয়ে রাখার একটা প্রচেষ্টা, কিন্তু জ্বরের ঘোরে চোখে জল এসে সব কিছুই ঝাপসা হয়ে যাচ্ছে। মাথাটা ঘুরছে, দৃষ্টিটা অস্পষ্ট। ঠিক তখনই হঠাৎ সামনে থেকে আসা একটা প্রাইভেট কার সজোরে ধাক্কা খায় আবিরার বাইক। চোখ বুজে ফেলেছিল সে, আর পর মুহূর্তে ছিটকে পড়ে যায় পিচ ঢালা রাস্তায়। গাড়ির ভেতর ছিল সায়ান, অফিস শেষে বাড়ি ফিরছিল সে। আজ নাওমির জন্মদিন, চৌধুরী পরিবার থেকে ওদের বিশেষ নিমন্ত্রণ করা হয়েছে সন্ধ্যার অনুষ্ঠানে। সঙ্গে ছিল ওর 3 বন্ধু, তমাল, তন্ময় আর শিমুল। কিছুদিন আগেই অফিসে প্রমোশন পেয়েছে সায়ান, পুরস্কার স্বরূপ অফিস থেকে পেয়েছে নতুন গাড়ি। সেই গাড়িতেই ফিরছিল সে, যখন হঠাৎ এই দুর্ঘটনা ঘটে গেল। গাড়ির ভেতর ছড়িয়ে পড়ল একসাথে কয়েকটি কণ্ঠের আতঙ্কিত চিৎকার। সায়ান, ব্রেক 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 কস। সায়ান ঝাঁকুনি দিয়ে স্টিয়ারিং ঘোরালো, ব্রেক চেপে ধরল শক্ত করে। চাকা খসে থেমে গেল গাড়ি, আর তোরে ঘড়ি করে দরজা ছেড়ে বাইরে বেরিয়ে এলো ও। তার পেছনে পেছন দৌড়ে এলো তমাল, তন্ময় আর শিমুল। রাস্তা ঠিক পাশে পিচের উপরে ছিটকে পড়ে আছে এক মেয়ে, চুলগুলো এলোমেলো, মুখটা ধুলোয় ভরা, কিন্তু চোখের চারপাশটা যেন রাঙা হয়ে আছে কেমন। সায়ান কিছুটা এগিয়ে এসে হঠাৎ থমকে দাঁড়ালো, চোখ বড় হয়ে গেল তার। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মেয়েটার মুখের দিকে, আর তারপর ঠোঁটের কোণে বিস্ময় মেশানো এক হাসি ফুটে বলে উঠল, আরে এই তো সেই ড্রামা কুইন, তোদের যার কথা বলেছিলাম না সেই। বুঝলাম না, সায়ন বলল শিমুল। আরে ওই যে রাতে বাইক তুলে দিয়েছিলাম আমার গায়ে, ঝগড়া করলো, বলেছিলাম না তোদের সেই। শিমুল বুঝতে পারার মতো করে বলল, ও সেই জগরাটে রাইটার যাকে বাঁচিয়েছিলি? আর এই যে আপনি, আমার সাথে কি শত্রুতা আপনার? সব সময় কি আমার পিছনেই পড়তে হয় আপনার? দেশে কত ছেলে আছে, কিন্তু আপনার ভাগ্যে কেন বারবার আমি? আভিরা ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলো। তার চোখে ভাসছে কষ্ট, কপালে ঘাম, চোখের কোণে জল জমেছে যেন, কিন্তু সে ঠোঁট শক্ত করে রেখেছে, কোনো কথা বলছে না। সায়ন মজা করে এগিয়ে সে হালকা ঠাট্টার সুরে আবার বলল, কি হলো বলুন তো? প্রেমে ব্যর্থ হয়ে কি আত্মদহনে এর চেষ্টা করছিলেন নাকি? নাকি নিজের মনেই কোনো ডায়লগ তৈরি করছিলেন, তাই রাস্তায় এমন থিয়েটার সাজিয়েছেন? তমাল ততক্ষণে হেসে উঠল, দোস্ত, একে বলে নাটক রাজার রাজকন্যা, সব কিছুর মাঝে ড্রামেটিক এন্ট্রি। শিমুল একটু চিন্তিত মুখে ফিসফিস করে বলল, আরে থাম, তোরা কি করিস দেখ না, ওই মুখটা কি রকম ফ্যাকাশে, কিছু একটা সমস্যা মনে হচ্ছে। কিন্তু সায়ান তখনও ঠাট্টা চালিয়ে যাচ্ছে। কি হলো মিস ড্রামা কুইন, আজ এত চুপচাপ? আপনি এত ভালো কবে থেকে হলেন? আমি এত কথা বললাম, কিছু বললেন না? কোনো জবাব নেই। আভিরা চোখে পানি টলমল করছে, ঠোঁট কাঁপছে। সায়ানের ঠাট্টার উত্তরে সে মাথা নিচু করে তাকিয়ে রইল। তার শরীরটা হঠাৎ একবার দুলে উঠল। সায়ান আচমকায় থমকে গেল। আভিরা! হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগে আভিরা কুঁকড়ে পড়ে গেল পিচঢালা রাস্তায়, চোখ বন্ধ, শরীর নিস্তেজ। সায়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। আভিরা, হেই, চোখ খুলুন। কি হয়েছে আপনার? ঠিক আছেন তো? ও ছুটে গিয়ে 2 হাতে ধরে উঠে বসানোর চেষ্টা করলো। ততক্ষণে তমালও দৌড়ে এসে পাশে দাঁড়িয়েছে। আভিরার শরীরে হাত পড়তে যেন ছিটকে সরে গেল সায়ান। ওকে এভাবে সরে যেতে দেখে তন্ময় এগিয়ে এলো। কি হলো তোর হঠাৎ?
সায়ান আবার এগিয়ে এসে তুলে ধরলো আভিরাকে। তারপর মাথা ঝাঁকিয়ে না সম্মতিতে বোঝালো কিছু হয়নি। এরপর ওর কপালে গলায় হাত দিয়ে বলল, ও মাই গড, এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তমাল, পানি তাড়াতাড়ি। তমাল দৌড়ে গাড়ি থেকে একটা পানির বোতল এনে দিল। সায়ান কাপা হাতে বোতলে ঢাকনা খুলে ওর কপালে মুখে দেয়, কিছুটা পানি ছিটিয়ে ডাকতে লাগলো, আভিরা প্লিজ চোখ খুলুন। কিন্তু আভিরার কোনো সারা শব্দ নেই। প্রায় 10 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও যখন ওর জ্ঞান ফিরল না, তখন শিমুল এগিয়ে এসে কাপা গলায় বলল, প্রবলেম বেশি মনে হচ্ছে, হাসপাতালে নিয়ে চল। সায়ান আর একটু দেরি করলো না, 2 হাত দিয়ে আভিরাকে তুলে নিল কোলে। ওর শরীরটা যেন এক মুঠো তুলোর মতো হালকা লাগছে, কিন্তু এই হালকাতেই লুকিয়ে আছে গভীর ভয়। সবাই গাড়ির দরজা খুলে জায়গা করে দিল। সায়ান ওকে সাবধানে বসিয়ে দিল পাশের সিটে। তারপর সিট বেল্ট পরিয়ে দিয়ে চালকের আসনে ফিরে এলো, ইঞ্জিন স্টার্ট দিল। তারপর তন্ময়ের দিকে তাকিয়ে বলল, তুই ওর বাইকটা নিয়ে গাড়ির পিছনে আয়, আর তমাল, শিমুল, তোরা গাড়িতে উঠে বস। এরপর গাড়ির গতি বাড়ালো বুকের ভেতর জ্বালা নিয়ে। ড্রাইভিং করতে করতে একবার তাকিয়ে দেখলো পাশের নিস্তেজ মুখটা ফ্যাকাশে, ঠোঁট বন্ধ, চোখ কপালে বিন্দু বিন্দু ঘাম। তার ভেতর যেন অজানা একটা আতঙ্ক হু হু করে উঠল। আভিরা, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তোমার পাশে, তুমি ঠিক হয়ে যাবে, কথা দিচ্ছি। গাড়ির গতি বাড়তে লাগলো শহরের ব্যস্ত রাস্তায়, আর ভেতরের এক ঝড় বইতে লাগলো সায়ানির মন জুড়ে। আজকের সকালটা যেন রঙিন স্বপ্নে মোড়ানো এক নতুন দিন। চৌধুরী বাড়িতে সকাল থেকে উৎসবের আমেজ, যেন এই বাড়ির আকাশেও রংধনু উঠছে আজ। বাড়ির চারপাশটা দেখে মনে হয় আজ শুধু একটা জন্মদিন নয়, আজ যে রাজকন্যার রাজ্যে কোনো রাজকুমারীর স্বয়ংবর সভার অনুষ্ঠানের আয়োজন চলছে। বাটারফ্লাই থিমে সাজানো হয়েছে পুরো বাড়ি, প্রতিটি দেয়াল, প্রতিটি কোণ যেন প্রজাপতির ডানার ছোঁয়ায় রঙিন হয়ে উঠছে। প্রবেশপথে তৈরি হয়েছে এক জাদুর সুড়ঙ্গ, রজনীগন্ধা আর গোলাপ দিয়ে গড়া প্রজাপতির ডানা আকৃতির ফ্লোরাল আর্চ। তার মাঝখানে ঝুলছে ছোট ছোট কাগজে কাটা প্রজাপতিরা, যারা বাতাসে দুলছে, যেন অভ্যর্থনার জন্যই তারা উড়ে বেড়াচ্ছে। বাড়ির প্রধান লিভিং রুমটি সেজেছে যেন কোনো রাজকীয় পরীর অন্দরমহলে। সিলিং থেকে ঝুলছে ক্রিস্টাল চ্যান্ডেলিয়ারে বর্ণিল আলো, আর তার নিচে গোল টেবিল জুড়ে রাখা কাচের বাটিতে গোলাপ, জারবেরা, অর্কিড, আর মাঝখানে ছোট ছোট প্রজাপতির আদলে সাজানো ক্যান্ডেল। দেয়াল জুড়ে প্রজাপতির আদলে কাট আউট, যার মাঝে মাঝে ফুটে উঠছে নামের শৈশব থেকে বর্তমানের সব কিছু স্মরণীয় মুহূর্ত। বাগানটি যেন কথার দেশ, আলোয় মোড়া, পথ ধরে হাঁটলে মনে হয় কেউ যেন প্রজাপতির ডানার ভেতর দিয়ে স্বপ্নের ভেতরে পা দিচ্ছে। ছোট ছোট ক্যানোপিগুলোতে ঝুলছে বেগুনি আর হালকা গোলাপি রঙের পর্দা, নিচে আরামদায়ক কুশনে বসে গল্প করার পরিবেশ। ঝর্ণার পাশে রাখা হয়েছে সাদা পিয়ানো, আর পাশে হালকা জ্যাজ মিউজিক পরিবেশন করার জন্য ডাকা হয়েছে এক মৃদু স্বরের ব্যান্ড, যার সুরে যেন প্রতিটি প্রজাপতি গুনগুন করে উঠছে। মূল হলরুমে তৈরি করা হয়েছে রাজকীয় বাটারফ্লাই থিম স্টেজ। মঞ্চ জুড়ে সোনালি ও বেগুনি রঙের প্রজাপতি পাখা ছড়িয়ে যেন স্বপ্নের কোনো এক রাজ্যে পৌঁছে গেছে সবাই। মাঝখানে 3 স্তরের বিশাল কেক, যা পুরোপুরি প্রজাপতির আদলে তৈরি। কেকের শীর্ষে বসানো চকচকে আইসিংয়ে তৈরি এক ক্ষুদ্র প্রজাপতির রাজকন্যা। স্টেজের পেছনে ঝুলছে রঙিন লাইটিং দিয়ে তৈরি এক বিশাল ব্যানার, শুভ জন্মদিন নামি। সোনালি গ্লিটার দিয়ে লেখা, প্রজাপতির ডানা দিয়ে বর্ডার করা, যা পুরো হলরুমে আলোর মাঝে ঝলমল করছে। একদিকে রয়েছে লাইভ ডেজার্ট কাউন্টার, সেখানে বাটারফ্লাই থিমে সাজানো কেক, পপ, ম্যাকারন, চকলেট ফাউন্টেন আর রঙিন জ্যালি ট্রেতে সাজানো ছোট ছোট বাটারফ্লাই শেপ মিশ্রি। অন্যদিকে এক গ্লাসের মায়াবী জগৎ যেন মকটেল বার, সেখানে রঙিন আলোয় ঝলমল করছে চকচকে বাটারফ্লাই স্টিরার দিয়ে সাজানো কাচের গ্লাস। ফ্রুট ফিজ, মিন্ট কুলার আর ব্লু লেমনেডের সুবাসে ভরে আছে পরিবেশ। পুরো বাড়িতে ছড়িয়ে আছে এক মায়াময় মুগ্ধতা,
যেন এই এক রাতের জন্য চৌধুরী পরিবার নয়, বাটারফ্লাই কিংডমে পরিণত হয়েছে এই প্রাসাদ আর তার রাজকন্যা নাওমি। ঘরের ভেতরের বাচ্চাদের জন্য সাজানো হয়েছে এক মনোমুগ্ধকর প্লে জোন, বাউন্সি ক্যাসেল, টয় ট্রেন, রঙিন বেলুনে সাজানো ছোট্ট ফান কর্নার, যেখানে এখনো কেউ নেই অথচ প্রতিটি কোণেই ছড়িয়ে আছে একরাশ উল্লাসের প্রস্তুতি। হোস্ট আর হোস্টেসরা ঘোরাফেরা করছে পুরো জায়গা জুড়ে, তাদের হাতে গেস্ট লিস্ট, ওয়েলকাম ট্রে কিংবা ফ্লাওয়ার বাস্কেট। তারা এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত, যেন ঠিক সন্ধ্যায় যখন অতিথিরা আসবে তখন কোনো কিছুতেই কমতি না থাকে। চৌধুরী গ্লোবাল অ্যান্ড কোম্পানির কর্মকর্তারা, বিজনেস পার্টনার, এমনকি রেহানার পরিবারের সদস্যরাও এখনও কেউ আসেনি। সবার আগমন হবে ঠিক সন্ধ্যার আলো ফুটার পর, যখন পার্টির মেজাজ পূর্ণ মাত্রায় জমে উঠবে। সায়ান, সিতারা, ফেরদৌস সবাই আমন্ত্রিত, সবাই আসবে। শুধু নাওমির বাবা মা এসেছেন আগে ভাগে। সব প্রস্তুতি নিজের চোখে দেখার জন্য। এই আয়োজন যেন তাদের মেয়ের জন্য কোনো খুঁত না থাকে। এখনো পর্যন্ত বাড়ি ভরপুর আলো আর সাজে মুখর, কিন্তু অতিথি শূন্য, যেন নিঃশব্দে এক উত্তেজনা জমে আছে চারপাশে, সন্ধ্যার আলোর অপেক্ষায়। হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে এসে গাড়িটা থামতেই সায়ান দরজা খুলে লাফিয়ে নামলো। স্ট্রেচার, কেউ আছেন? প্লিজ একটু হেল্প। ওর গলার আওয়াজে গার্ড আর এক নার্স দৌড়ে এলো। কি হয়েছে ওনার? জ্ঞান হারিয়েছে, জ্বর, শরীর একদম গরম। দুই নার্স মিলে দ্রুত স্ট্রেচারে তোলার সময় সায়ানও এক পাশে ধরল। তমাল আর শিমুল সঙ্গে সঙ্গে দৌড়ে এলো। সারা হাসপাতাল যেন মুহূর্তে এক অদ্ভুত তৎপরতায় নেমে পড়ল। ইমার্জেন্সি রুমে ঢোকার সময় এক ডাক্তার এগিয়ে এসে বললেন, বয়স কত? আগে কখনো এমন হয়েছিল? সায়ান যেন মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করেও পারছে না, তবু বলল, হঠাৎ রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়, চোখ মুখ একদম নিস্তেজ, ওর শরীর গরম, মনে হয় জ্বর ছিল। নাম কি রোগীর? আভিরা রহমান। নার্সদের নির্দেশ দিয়ে ডাক্তার দ্রুত পালস চেক করলেন, চোখের পাতা তুললেন, এরপর থার্মোমিটার এনে জ্বর চেক করে কপালে ছুঁয়ে বললেন, টেম্পারেচার 103, ডিহাইড্রেশন আছে, ব্লাড প্রেশারও নিচে, আইভি দিতে হবে এখনই। ওকে অক্সিজেন মাস্ক দাও, ড্রিপ শুরু করো, একটা ব্লাড স্যাম্পল নাও, র্যাপিড ইনফ্লুয়েঞ্জার টেস্ট করো। সায়ান একপাশে দাঁড়িয়ে শ্বাসরুদ্ধ করে দেখছে। ওর মুখে দুশ্চিন্তা খেলে যাচ্ছে প্রবল ঝড়ের মতো। নাকে মুখে অক্সিজেন মাস্ক, হাতের ড্রিপ, চোখ বন্ধ করে শুয়ে আছে আভিরা। ডাক্তার এবার সায়ানের দিকে তাকিয়ে একটু নরম স্বরে বললেন, রোগীর পরিবারের কেউ আছে? সায়ান একটু থতমত খেয়ে বলল, না মানে আমি ওর পরিচিত একজন, আমি সাথে আছি। ডাক্তার মাথা হেলিয়ে বললেন, ধন্যবাদ আপনাকে। মেয়েটির জ্বর অনেক বেশি, শরীর এবং মানসিক চাপ দুটোই কারণ হতে পারে, তবে আপাতত শরীর হাইড্রেট রাখা আর জ্বর নামানোই আমাদের প্রধান কাজ। আমরা পর্যবেক্ষণে রাখছি, ওর পরিবারের কাউকে ইনফর্ম করলে ভালো হয়। সায়ান এক দৃষ্টিতে চেয়ে থাকলো আভিরার দিকে, তারপর ধীরে ধীরে আভিরার পকেট থেকে ফোন বের করে নাম্বার ঘাঁটতে লাগলো। বাবা দিয়ে সেভ করা একটা নাম্বারে কল করে আভিরার প্রবলেমের কথা জানালো, সাথে হাসপাতালের ঠিকানা। তমাল পাশে এসে ফিস করে বলল, দোস্ত, এভাবে ভয় পাচ্ছিস, মনে হচ্ছে তুই শুধু পড়ছো না, অন্য কিছু। সায়ান একটু হাসলো, কিন্তু সেই হাসির ভেতরেও ছিল ভয়, দায় আর কিছু না বলা অনুভবের ভার। মাঝখানে কেটে গেল 2 ঘন্টা। সায়ান আভিরার পাশে বসেছিল এতক্ষণ। তার কিছুক্ষণ পর জ্ঞান ফিরল আভিরার। হাসপাতালের ঘরে ধীরে ধীরে ঝাপসা আলোটা পরিষ্কার হয়ে উঠছিল। আভিরার চোখের পাতাগুলো কাঁপলো একবার, ভ্রু কুচকে মাথা ঘোরার মতো অনুভূতি হলো, ঠোঁট শুকিয়ে কাশ, গলার ভেতরটা জ্বলছে। নার্স, ও জেগেছে, ওর চোখ কাঁপছে। নার্সকে উত্তেজনায় ডাকলো সায়ান। সেই মুহূর্তে দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা তমাল, তন্ময় আর শিমুলের দৃষ্টি গিয়ে পড়ল আভিরার দিকে। দম বন্ধ করে অপেক্ষা করছিল ওরা সবাই, যেন এই এক মুহূর্তে পৃথিবীর সব উত্তরের অপেক্ষা। আভিরা ধীরে ধীরে চোখ খুলল।
কপালে শীতল কাপড় রাখা, নিস্তেজ দৃষ্টিতে চারপাশে তাকাতে লাগলো। আভিরা, সায়ান এগিয়ে এলো, স্বরটা অস্ফুট। আপনি ঠিক আছেন? আমি আছি, চিনতে পারছেন? আভিরার চোখ কিছুক্ষণের জন্য স্থির হলো সায়ানের মুখে, তারপর ঠোঁট দুটো কাঁপলো। সায়ান? সায়ানের চোখের কোণে অদ্ভুত এক প্রশান্তি খেলে গেল। হ্যাঁ আমি। ধীরে কথা বলুন, আর নয়তো কিছু বলার দরকার নেই। শুধু শুয়ে থাকুন। আপনি এখন সুরক্ষিত, আর আমি তো আছি। আভিরা চোখ বন্ধ করে একটু দম নিল, মুখটা বিবর্ণ, চুলগুলো এলোমেলো, কিন্তু সেই মুহূর্তে তাকে দেখে সায়ানের চোখে যেন এক অপূর্ব প্রশান্তি। আমার কিছু মনে নেই, ফিসফিস করে বলল আভিরা। আপনার জ্বর হয়েছিল, রাস্তায় পড়ে গিয়েছিলেন। আমি ছিলাম, মানে আমাদের গাড়ি ধাক্কা খেয়েছিলেন। সায়ান একটু লাজুক হাসি দিয়ে বলল, আবার অ্যাক্সিডেন্ট মনে আছে? আভিরা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো, তারপর ফিসফিস করে বলল, সবার কাছে আমি বোঝা হয়ে গেছি। এমন একটা মুহূর্তে কেউ কেউ খেয়াল করলো না আমি অসুস্থ। সবাই শুধু বিয়ে নিয়েই ব্যস্ত। সায়ান ওর হাতটা ধীরে নিজের হাতে নিয়ে বলল, দেখুন, আমি জানি না আপনার কি হয়েছে, তবে আপনি আগে সুস্থ হন। কথা দিচ্ছি সব শুনবো। এখন বিশ্রাম নিন। আপনি এখনো ফিট নেই। আভিরা অবাক হয়ে তাকালো সায়ানের দিকে। কেউ তো কখনো আমার কথা এত মনোযোগ দিয়ে শুনতে চায়নি, তাহলে আপনি চাচ্ছেন কেন? সায়ান কিছুক্ষণ ওর চোখের দিকে চেয়ে নিচু গলায় বলল, আমি জানি না আমার উত্তর এখনই দেয়া ঠিক হবে কিনা, তবে এটা জানি, আজ আপনার চোখ বন্ধ হওয়ার পর আমার বুকের মধ্যে যেটা হয়েছিল সে শুধু পরিচিত মানুষের জন্য হয় না। আভিরার চোখ ছলছল করে উঠল। ঠিক তখনই দরজার উপরে তমাল মুখ বাড়িয়ে বলল, আহা, আমরা আর একটু দেরি করলেই তো পারো, সিনেমাটা শেষ হয়ে যেত। চুপ থাক তুই। সায়ান বলল, কিন্তু গলার রাগের বদলে ছিল অত্যন্ত অভ্যস্ত বন্ধুত্বের উষ্ণতা। রুমে এক পশলা নীরবতা, জানালার পর্দা সামান্য দুলছে। আভিরা চোখ বন্ধ করে ফিসফিস করলো, থ্যাংক ইউ সায়ান। সায়ান ওর হাতটা আলতো করে চেপে ধরে বলল, আপনার ধন্যবাদ লাগবে না, আবার সুস্থ হয়ে আমার সাথে ঝগড়া করুন, তাহলেই হবে। এরপর কেউ আর কিছু বলার সুযোগ পেল না। এরই মধ্যে আভিরার মা বাবা চলে এলো। গতকাল রাতেই অনেক দেরি করে ফিরেছিল আরিফ আর নাওমি। সন্ধ্যার বাতাস আর একটানা বাইক চালিয়ে একঘেয়ামিতে দুজনেই ভেঙে পড়েছিল নিঃশব্দ ঘুমে। তাই চৌধুরী ভিলায় না ফিরে সরাসরি এসেছিল আরিফের সেই ড্রিম প্যালেসে, যেখানে ওরা মাঝে মাঝে পালিয়ে আসে এই ব্যস্ত জীবন থেকে একটু নিজের মতো করে নিঃশ্বাস নিতে। রাতটা কেটেছিল নিভৃতে। একটু খেতে হয়তো মন চেয়েছিল, কিন্তু ঘুম যেন সমস্ত প্রয়োজনকে ঢেকে দিয়ে ঢুকে পড়েছিল শরীর মন জুড়ে। সকালে ঘুম ভেঙে নাওমি আবিষ্কার করলো আরিফ নেই। ঘরটা নিঃসঙ্গ, স্তব্ধ। আরিফ কোথায় গেছে কিছু জানে না সে। না কোনো নোট, না কোনো কল, না একটা বার্তা। আজ তার জন্মদিন, একটা বিশেষ দিন, আর সেই দিনে তার সবচেয়ে প্রিয় মানুষটা উধাও। মন খারাপের এই জ্বালা যেন ধীরে ধীরে মনের কোণে পাথর হয়ে জমছে। বেলা বাড়ে, দুপুর পার হয়ে যায়, তবুও সেই মানুষটার কোনো খোঁজ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণাও নেই। একজন পরিচারিকা এসেছিল সকাল ও দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে, কিন্তু নামি যায়নি। নামি চুপচাপ বিছানার কোণে বসেছিল সারাদিন। ভেবেছিল এই বুঝি আরিফ একটা মেসেজ করে বাড়িতে উইশ করবে, নয়তো নিজে এসে হঠাৎ সারপ্রাইজ দেবে। কিন্তু না, আরিফ আসেনি। ঠিক সন্ধ্যা 6টার সময় ঘরের দরজায় হঠাৎ শব্দ হয়। ধীরে ধীরে খুলে যায় দরজাটা। ভেতরে এসে দাঁড়ায় কিয়ারা আর রেহেনা। দুজনেই খুব সুন্দর করে সেজেছে, একদম পরিপাটি মুখে রহস্যময় হাসি। নামি একটু অবাক হয়ে তাকায়, তারপর কষ্ট লুকিয়ে জোর করে হাসি দেয় ওদের দিকে তাকিয়ে। কিয়ারা কিছু না বলে সামনে এগিয়ে আসে, আর হাতে একটা গিফট বক্স। নামির দিকে বাড়িয়ে দিয়ে বলে, তৈরি হও আপু, আমরা একজনের বার্থডে পার্টিতে যাচ্ছি। এই একটা বাক্য যেন ভেতরটা আরো বেশি করে ভারী হয়ে উঠল নামির। বার্থডে পার্টি? তার নিজের জন্মদিনে কেউ তাকে কিছু বললো না, আর এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য কারোর পার্টিতে। আরিফ কি তবে সত্যিই ভুলে গেছে, নাকি এতটুকু মনে রাখেনি সে? চোখ নামিয়ে নরম স্বরে বলল, তোমরা যাও কিয়ারা, আমি যাব না, আমার মুড নেই।
কিয়ারা কিছু না বললেও রেহানার মুখে হাসির রেখা চলে আসে, চোখে যেন চিকমিক করে কিছু একটা গোপন আনন্দ। সে একটু ঝুঁকে এসে বলল, তা বললে কি আর হয় বেবি, আজ আমাদের পুরো পরিবারই যাচ্ছে সেখানে, আর তুমি তো আমাদের পরিবারই একজন, তাই তোমাকে না নিয়ে গেলে তো চলবেই না, তোমাকে যেতে হবে। তারপর একটু ভান করা কঠোর গলায় বলল, এই ড্রেসটা নাও, সাথে ম্যাচিং করে সব সাজগোজের জিনিস আছে, চটপট তৈরি হয়ে এসো। মনে রাখো, সুন্দর করে না সাজলে কিন্তু লজ্জা আমাদেরই হবে। তোমার মতো মিষ্টি মেয়ে কেমন যেন স্লান লাগছে, ব্যাপারটা মানাবে না কিন্তু। নাওমি কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে ড্রেসটা নিল। নরম গলায় ফিসফিস করে বলল, আমি সাজবো, ঠিকই সাজবো, হয়তো সবার মতো নয়, কিন্তু নিজের মতো করে। হয়তো আমার মনটা খারাপ, কিন্তু আমার জন্মদিন, আমি আজ কাউকে আমার দুঃখ দেখতে দিব না, আবিরকে তো নয়। রেহানা আর কিয়ারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নাওমি চুপচাপ ড্রেসটা হাতে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। প্রথমে যেন একটু অনিচ্ছা, চোখে মুখে অভিমান জমে আছে দিনের নিঃসঙ্গ অভিজ্ঞতা থেকে। কিন্তু কিয়ারা আর রেহানার কথাগুলো মনে পড়তেই এক দীর্ঘশ্বাস ফেলে। তারপর ধীরে ধীরে খুলে নেয় বক্সের ঢাকনা। চোখে পড়ে অফ শোল্ডার স্কাই ব্লু রঙের একটি রাজকীয় গাউন, সিল্কি ফ্যাব্রিকের উপর সূক্ষ্ম এমব্রয়ডারি, কোমরের কাজটা ফিটিং, নিচের দিকে ঢেউ খেলানো ঝলমলে ঘের, যেন স্বপ্নের এক পোশাক, বুকের কাছে সূক্ষ্ম হাতের কাজ, রূপালি সিকোয়েন্সে সজ্জিত। আলো পড়তে চোখ ধাঁধানো ঝিলিক, নিচের দিকের জালের স্তরগুলো এমনভাবে বসানো যেন হাঁটার সঙ্গে সঙ্গে প্রজাপতির ডানার মতো দুলে ওঠে। নাওমি ধীরে ধীরে নিজের চুলের ক্লিপ খুলে দেয়। কোমর ছোঁয়া ঘন কালো চুল এলোমেলো হয়ে গড়িয়ে পড়ে কাঁধের দুপাশে। আয়নার সামনে বসে কার্লিং আয়রন হাতে তুলে নেয়। ধৈর্য ধরে আলতো করে চুলগুলো ঢেউ খেলিয়ে নেয়। প্রতিটা কার্ল যেন ওর মনের ভাঁজগুলোর মতোই নরম আর অনুভবী। কানে পড়ে হালকা ঝুমকা, পাথরের মাঝে রূপালি ঝলক যেন ফ্রকের রঙের সাথে মিশে যায় নিখুঁতভাবে। গলায় কিছু না পরে ওর কলার বনে পড়া হালকা আলোয় যেন অলংকার হয়ে ওঠে। হালকা পিস্টোন মেকআপ, চোখে মৃদু স্কাই ব্লু আর সিলভার ব্লেন্ডেড স্মোকি শ্যাডো, পাতলা লাইনার আর ঠোঁটে এক টুকরো নরম গোলাপি হাসি ছুঁয়ে থাকা লিপস্টিক, সবকিছুই ছিমছাম অথচ মোহময়। পায়ে পরে নেয় ম্যাচিং সিলভার স্টেপড হিলস, হাতে ছোট্ট একটি স্কাই ব্লু ক্লাচ। সাজ যেন সম্পূর্ণ হয়ে ওঠে এক রাজকুমারীর মতো। নিজেকে আয়না দেখে নাওমি নিজেরই একবার দৃষ্টি আটকে যায় নিজের প্রতিচ্ছবিতে। এক মুহূর্তের জন্য সে ভুলে যায় আজকের অভিমান, না পাওয়া না জানা চমক। কেবল নিজের চোখে পড়ে এক অপূর্ব লাবণ্য, এক অন্যরকম আলো। নিজের অজান্তে এই ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। সাজগোজ শেষে নাওমি যখন ধীরে ধীরে ড্রয়িং রুমে নেমে এলো, চারদিক যেন মুহূর্তেই থমকে গেল। তার স্কাই ব্লু অফ শোল্ডার গাউন, কোমর ছোঁয়া ঝেউ খেলানো কার্ল চুল, রূপালি ঝুমকা আর মৃদু মেকআপ, সব মিলিয়ে যেন এক স্বপ্নের পরি নেমে এসেছে মাটিতে। ড্রয়িং রুমে অপেক্ষায় থাকা কিয়ারা আর রেহানা এক মুহূর্তের জন্য কথায় হারিয়ে ফেলে। কিয়ারা অবাক হয়ে ফিসফিস করে রেহানাকে বলে উঠল, ভাইয়া তো আজকে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে, তাই না বলো? কিয়ারার কথায় রেহানা ঠোঁট চেপে ধরে হাসে। নাওমি একটু কুণ্ঠিত হয়ে মাথা নিচু করে বলে, চলো তবে। যখন ওরা একসাথে যাওয়ার জন্য তৈরি, তখন হঠাৎ কিয়ারার মোবাইলে রিংটোনটা বেজে ওঠে। অপরিচিত আতঙ্ক নিয়ে কিয়ারা কলটা রিসিভ করে কানে ধরে। পরক্ষণেই ফোন থেকে ভেসে আসে এক চিৎকার। কিয়ারা, কই তুমি? নওমি আপু আছে তোমার সাথে, জলদি চলে এসো, আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে। অয়নের কণ্ঠ ছিল কাপা, অসংলগ্ন, যেন বুক চেরা দুঃসংবাদ শোনাচ্ছে। ফোনের স্পিকার অন থাকায় রেহানা আর নাওমি শুনে ফেলে সবটা। শুনে যেন কারেন্টের শক খায় নাওমি। ছুটে গিয়ে কিয়ারার হাত থেকে ফোন কেড়ে নেয়। কণ্ঠটা তার কাঁপছে, দম বন্ধ হয়ে আসছে। কোথায় আবির? প্লিজ অয়ন, কিছু একটা বলো। ও কেমন আছে? কোথায় আমার আবির? অয়নের গলা কাঁপছিল। ওর অবস্থা ভালো না, খুব রক্ত পড়ছে। আমরা সরাসরি বাসায় নিয়ে যাচ্ছি, দয়া করে তুমি চৌধুরী ভিলায় চলে এসো। বাসায়? বাসায় কেন? কেউ অ্যাক্সিডেন্ট করলে
তাকে তো হসপিটালে নেওয়া হয়। কেন ওকে বাসায় নিচ্ছ তোমরা? নামের চোখে কান্নার বন্যা, বুক ধরফর করছে যেন দম বন্ধ হয়ে যাবে, কিন্তু উপাস থেকে আর কোনো উত্তর এলো না। নামে কোনো উত্তরের অপেক্ষা না করে সে ছুটে বেরিয়ে পড়ে, পায়ের হিলস খুলে হাতে নিয়ে ছুটতে থাকে দরজার দিকে। চুল এলোমেলো হয়ে যাচ্ছে, চোখে কাজল গড়িয়ে পড়ছে অশ্রুতে। কিয়ারা আর রেহানা পেছন থেকে চিৎকার করে ডাকছে, নাওমি দাঁড়াও, শোনো। কিন্তু নাওমি কিছুই শুনতে পায় না। তার চোখে এখন শুধু একটাই ছবি, রক্তাক্ত আরিফ, তার আর মিনি মাউস বলে সেই ডাক। রেহানা আর কিয়ারা তখন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিয়ারা ফিসফিস করে বলে, ভালোবাসা এমনই হয়, এক ফোঁটা চোখের জলই বুঝিয়ে দেয় সব কিছু। কিন্তু পাগলিটা তো জানে না ওর জন্য কত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এরপর ওরাও আর না দাঁড়িয়ে দুজনেই ধীরে ধীরে নাওমির পেছন পেছন বেরিয়ে পড়ে, এক অনন্ত নাটকের নতুন দৃশ্য দেখার জন্য। চৌধুরী ভিলার পুরো লঞ্জরে চলছে আলোর খেলা, লাইটের ঝিকিমিকি স্নিগ্ধ সাজসজ্জা, ফুরফুরে হাওয়ায় ভেসে আসছে মিউজিকের মৃদু সুর। চারদিকে উৎসব মুখর পরিবেশের মাঝেও একটা ঘর যেন একটু অন্যরকম, একটু নিরালাভাবে সাজানো। সেখানেই আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল আরিফ। আজকের দিনটা যে শুধু নামের জন্মদিন নয়, ওর কাছে যেন নিজের জীবনেরও একটা নতুন শুরু। আরিফের গায়ে আজ ক্লাসিক নেভি ব্লু স্যুট, ব্লেজারের কাটিংটা একেবারেই নিখুঁত, কোমরের কাছে হালকা টেইলর্ড ফিনিশ, বুকের পকেটে এক টুকরো হালকা সিলভার রুমাল যেন চোখে পড়ে, তবুও চড়া না হয়। ভেতরে পড়েছে হালকা ধূসর শার্ট, তার উপর পরিপাটি করে বাঁধা কালো সিল্কের টাই, গলার কাছটায় একটা মিনিমালিস্ট টাইপিং, ছোট্ট কিন্তু খুব স্টাইলিশ। ঘড়ি পরেছে কালো চামড়ার ট্র্যাপের এক প্রিমিয়াম ঘড়ি, চুলগুলো সামান্য জাল দিয়ে স্টাইল করে পেছনে আশ্রানো, ঠোঁটে হালকা হাসি, তবে চোখে অন্যমনস্ক উত্তেজনা। আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখে মৃদু হেসে ফিসফিস করে বলল, চলো মিস্টার চৌধুরী, আজ রাতটা নাওমির জন্য সবকিছু পারফেক্ট হতে হবে। আমার মিনি মাউস, খুব ভালোবাসি তোমায়। আরিফ একবার চোখ বুলিয়ে নিল ছোট্ট ভেলভেট বক্সটার দিকে, যেটার ভেতর রাখা আছে বিশেষ চমক নামের জন্য, জন্মদিনের গিফট। তারপর হাত ঘড়ির দিকে তাকিয়ে দরজার দিকে এগিয়ে গেল। এক এক করে নিমন্ত্রিত অতিথিরা সবাই এসে পড়েছেন, শায়নের পরিবার থেকে শুরু করে কাছের আত্মীয় স্বজন, চেনা অচেনা বন্ধু বান্ধব। চৌধুরী ভিলার প্রতিটি কোণায় যেন উৎসবের ছোঁয়া লেগেছে, সাজসজ্জা আর আলোয় চারদিক যেন ঝলমল করে উঠছে। চৌধুরী পরিবার যে কি পরিমাণ যত্ন নিয়ে জন্মদিনের আয়োজন করেছে তা একবার চোখ বুলালেই বোঝা যায়। এইসব কোলাহলের মাঝে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো আরিফ। নেভি ব্লু স্যুটে গম্ভীর অথচ মায়াবী চোখে, নিখুঁত গঠন আর আত্মবিশ্বাসী হাঁটায় ও যেন এই জমকালো সন্ধ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। আরিফকে দেখে ভিড় ঠেলে এগিয়ে এলো অয়ন আর ইফতি। তোকে কি লাগছে রে ভাই, একেবারে হিরো। অয়নের চোখে যেন রীতিমতো প্রশংসার ঝলক। আরিফ ঠোঁট টিপে হেসে বলল, দূর শালা, নজর দিবি না, তোদের এক একটার এমন শকুনের চোখ, যদি একবার কুনজর পড়ে যায় পোড়া কাঠ হয়ে যাব। বিয়ের আগেই বিধবা হয়ে বসে থাকবো, তখন বউ আবার ঘুরেও তাকাবে না। ইফতি হেসে উঠে বলল, আব্বে হালাই, বিধবা তো হয় মেয়েরা, তুই আবার কখন থেকে মেয়ে হলি রে? তোর সব ঠিকঠাক আছে তো? আরিফ ভ্রু কুচকে বলল, না রে ভাই, আমি তো মেয়ে হয়ে জন্মেছি, দেখবি না? আয় তোকে প্যান্ট খুলে দেখাই, বউয়ের আগে তোর সাথেই বাসরটা সেরে ফেলি। শালা দের ব্যাটারি। হুর শালা, দুর্ভাগ, সর। ইফতি এমন কথায় সবাই একসাথে হেসে গড়িয়ে পড়ে। ইফতি আবার পেছন থেকে টোকা দিয়ে বলল, তোকে একটা কথা বলি শোন, তোকে এত হ্যান্ডসাম লাগছে যে আমি যদি ছেলে না হয়ে মেয়ে হতাম না, তাহলে আমি প্রপোজ করে ফেলতাম তোকে। আরিফ হেসে বলল, ভালোই তো, তাহলে তোর প্রেমিকাকে দিয়ে আমাদের বিয়ের কার্ড ছাপাতে বল। না রে ভাই, আমি ডেড ব্যাটারি হলে আমার উনি একটা ব্যাটারি। পুরো বাংলা সিনেমার রিনা খান। সামান্য একটা মেয়ের দিকে তাকিয়েছিলাম বলে পুরো পাবলিক
নেকলেসে উলঙ্গ করে ছেড়েছিল। ভাগ্যিস জাইঙ্গা ছিল, সেটা খুলে নেয়নি, নাহলে সে যাত্রায় যে কি হতো। ইফতির কথা শুনে আরিফ আর অয়ন হেসে গড়িয়ে পড়ল। হাসতে হাসতে অয়ন বলল, আজকে পার্টির রাত, আজকে পুরো মুড অন। আরিফ আস্তে করে বলল, হ্যাঁ রে ভাই, তবে আজকে রাতে একটা টেস্টও আছে, দেখা যাক আমার জন্য কেউ অস্থির হয় কিনা। ওদের হাসাহাসি আর কথার মাঝে চলে এলো আরিয়ান। হালকা গম্ভীর মুখে বলল, আবির, তুই তৈরি? বাবা মা কিন্তু তোর প্ল্যান মোতাবেক তৈরি আছে। হ্যাঁ ভাইয়া, আমিও পুরো তৈরি। তাহলে চল সবাই। তোর ভাবি একটু আগেই টেক্সট করেছে, বলেছে ওরা কাছাকাছি চলে এসেছে। আরিফ একটু থেমে একটু দ্বিধা ভরে বলল, আর নাওমি, ও ঠিক আছে তো ভাইয়া? আরিয়ান তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হালকা হেসে বলল, সেটা আমি কি করে বলবো, আসলে নিজের চোখেই দেখতে পারবি। আরিফ আর কথা বাড়ালো না, মাথা নিচু করে একটু সময়ের জন্য চুপ করে রইল। এরপরে আবার নিজেকে গুছিয়ে নিল। সময়ে খুব কাছেই, এই তো আর কিছুক্ষণ। আজকের সারপ্রাইজটা অনেক দিনের পরিকল্পনা করা ছিল, কিন্তু কিভাবে বাস্তবায়ন করবে সেটাই বুঝতে পারছিল না। গতকাল রাতে যখন শুনলো আজ নাওমির জন্মদিন, তখন ভেবেছে আজকেই করবে। সকলে মিলে ঠিক করেছে আজ আরিফ সারাদিন নাওমির সঙ্গে কেউ যোগাযোগ করবে না, ফোন করবে না, টেক্সটও না। যেন মনে হয় নাওমির জন্মদিন নিয়ে আরিফের কোনো মাথা ব্যথাই নেই, সব ভুলে গেছে সে। সন্ধ্যায় ওদের প্ল্যান একটা অ্যাক্সিডেন্টের নাটক করে নাওমিকে ডাকা হবে, আর সেখান থেকেই শুরু হবে সন্ধ্যার চমক। এক ঢিলে দুই পাখি, প্রথমত বোঝা যাবে নাওমি আরিফকে কতটা ভালোবাসে, দ্বিতীয়ত জন্মদিনে ওর জন্য এমন একটা সারপ্রাইজ তৈরি হবে যা সে কোনোদিন ভুলবে না। আরিয়ান, আরিফ, অয়ন, ইফতি সবাই চলে গেল বাড়িতে স্টেজের কাছে। আরিফ তো মহা খুশি, কারণ আজ রাতটা শুধু নাওমির নয়, আরিফেরও। চৌধুরী ভিলার এক পাশে একটু নিরিবিলি জায়গায় হাতে করে ব্লু লেমনেডের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সায়ান, শিমুল আর তন্ময়। সিতারা, ফেরদৌস ওদের থেকে একটু দূরে শাহানা চৌধুরীর সাথে কথা বলছেন। সেখানে নাওমির মা শাহিদা রহমানও আছেন, আর তাদের থেকে একটু দূরে আফজাল চৌধুরী আর আব্দুর রহমান একসাথে পাশাপাশি বসে গল্প করছেন। আজ নাওমির জন্মদিন, তাই সবাই একটু রঙিন মেজাজেই আছে। তো আমার আসতে পারেনি, একটু শরীর খারাপ তার, তবে বাকিরা ঠিকই উপস্থিত হয়েছে। আরিফ আগেই শায়ানের কাছ থেকে জেনেছে সেদিন নাওমির বিপদের সময় এই বন্ধুরা পাশে ছিল। সেই কৃতজ্ঞতা থেকেই আজকের দাওয়াত। আরিফ নিজের হাতে ইনভাইট করেছে তাদের। ওরা সবাই বেশ কিছুক্ষণ হালকা হাসি ঠাট্টা আর গল্পে মেতেছিল। মিউজিকের তালে তালে হালকা আলো ঝলকাচ্ছিল চৌধুরী ভিলার আঙ্গিনায়। হঠাৎই তন্ময়ের চোখ আটকে গেল ভিড়ের মাঝে একটা চেনা মুখে। সে চমকে বলল, সায়ন, ওইটা কি আভিয়ারা না? সায়ান একটু চমকে তাকালো। কোথায়? তন্ময় গ্লাসটা সামান্য উঁচু করে ইশারা করলো। ওই যে মিউজিক ব্যান্ডের পাশে দাঁড়িয়ে আছে, একটা মেয়ের সঙ্গে কথা বলছে, ভালো করে দেখ। সায়ান এবার ঠিক তন্ময়ের সেখানে দেখানো দিকে তাকালো, আর তাকাতেই তার চোখ ছানা বড়া। হ্যাঁ, ওই তো অভিরা। কিন্তু আজ সে মোটেও সেই চিরচেনা বাইকার গার্ল নয়। না আছে হেলমেট, না আছে সে রাফ অ্যান্ড টাফ জিন্স আর হুডি। আজ আভিরা পরেছে হাঁটুর একটু উপরে পর্যন্ত লম্বা একটা সাদা ল্যাভেন্ডার শেডের শর্ট ফ্রক, কটন সিল্কের মোলায়েম কাপড়ে তৈরি, কোমরের কাছে হালকা স্লিম ফিট, আর নিচের দিকে ঢেউ খেলানো কাটিং, যেন হাওয়ায় ওর চলাফেরার সঙ্গে তাল মিলিয়ে মৃদু নাচছে। ফ্রকটির কোমল রং ও নিখুঁত ছাদ আভিরাকে এনে দিয়েছে এক অনন্য সাবলীলতা ও আধুনিক কোমলতা। চুলগুলো আজ খোলা, ন্যাচারাল ওয়েভে সাজানো, যেন কোনো রকম বাড়াবাড়ি ছাড়াই নিখুঁত সৌন্দর্য। চোখে হালকা কাজল, যা ওর চোখের গভীরতা বাড়িয়ে তুলেছে নিঃশব্দে। ঠোঁটে পিচ রঙের লিপস্টিক, কানে ছোট হুপস ইয়াররিংস, আর পায়ে পড়েছে সাদা স্ট্র্যাপ স্যান্ডেল, যা পুরো লুকটিকে করে দিয়েছে এক স্নিগ্ধ অথচ ক্যাজুয়াল ক্লাস। আজকে আভিরা যেন এক অন্য আভিরা, প্রচলিত বাইকার গার্লের ছায়া দূরে সরিয়ে রেখে এক মুগ্ধকর নিজস্ব আলোয় জলজলে এক তরুণী। সায়ান ঠিক যেন পাথর হয়ে গেছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আভিরার দিকে, চোখের পলকও ফেলছে না, মুখটা একটু হা হয়ে আছে, আলগা বিস্ময়ে ভরা। ঠিক তখনই পেছন থেকে শিমুল ওর মাথায় একটা হালকা গাঁটটা মেরে বলল,
শালা মুখটা বন্ধ কর, না হলে মাছি ঢুকে যাবে। এরকম হা করে কি দেখছিস? সায়ান চমকে উঠল, মুখ নামিয়ে নিল খানিকটা লজ্জায়, কিন্তু ওর মুখ দেখে এবার হাসতে হাসতে গড়াগড়ি খায় তন্ময়। দেখ দেখ, মেয়ে মানুষের মতো কেমন লাজুক মুখ করে রেখেছে, অথচ একটু আগে মুখটা এত বড় হা করেছিল যেন মনে হচ্ছিল পুরো মেয়েটাকেই গিলে ফেলবে। আরে থাম না তোরা, কি শুরু করলি আমাকে নিয়ে? একটু ভালো লাগলেই এমন কথা শুনতে হবে নাকি? সায়ান কপালে ভাঁজ ফেলে করুণ গলায় বলল। শিমুল হাসতে হাসতে বলল, আসছে আমার মহাপুরুষ রে, তুই তো শালা লুসু অফ দ্য ইয়ার। সেই মেয়েকে দেখিস এমনি কুকুরের মতো লাফিয়ে পড়িস। তন্ময় এক ধাপ এগিয়ে মশকরা বাড়িয়ে দিল। ঠিক বলেছিস, কিছুদিন আগে নবমীর প্রেমে পাগল ছিল, আর এখন আভিয়ার। আরে ভাই, আমি নয়তো লুচু, কিন্তু তুই তো আরও এক ধাপ এগিয়ে। শুধু মেয়ে নয়, আন্টি, ম্যাডাম, মিস, কাউকেই ছাড় দিস না। একবার তো গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে একটা মেয়ের ইয়ে ধরে টানছিলে, মনে নেই? ইয়ে মানে কি? বলল তন্ময়। ইয়ে মানে ইয়ে, তোর নানির ইয়ে। সায়ানের কথায় শিমুল হেসে ফেটে পড়ে। এরপর সায়ান বলে, শালারা এক একটা রেডিও স্টেশন, কিছু বলতে গেলেই শুরু হয়ে যায় নাটক। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আবিরাকে আজ একটু অন্যরকম লাগছে, মানে স্পেশাল। তুই তো আগেই বলছিলি ওকে দেখিলেই নাকি বাইকের আওয়াজ কমে যায়, আজ বুঝি হৃৎপিণ্ডের থেমে গেল? বলল শিমুল। তন্ময় এবার ভ্রু নাচিয়ে বলল, ইয়ে মানে আজ কি তুই প্রপোজ করেই দিবি নাকি? ফুল কেক নিয়ে যাব নাকি একসাথে? সায়ান জিভ কেটে বলল, ইয়ে মানে ছাড়ছি এসব, ধুর, তোরা কিছুই বলিস না। তোরা থাক, আমি একটু আবিরের কাছে যাই, কথা বলে আসি। শিমুল ঠাট্টার সুরে বলে উঠল, আহা যা, কথা বলতে বলতে যদি প্রপোজ করতে চাস তাহলে আগেই বলে নিস, আমরা ফটোগ্রাফ ডাকবো। সায়ান হেসে ওদের পেছনে রেখে ধীর পায়ে এগিয়ে গেল আভিরার দিকে, আর পেছনে ওদের হাসির রোল এখনো থেমে থেমে ভেসে আসছে। আভিরা আজ এসেছে ওর পরিবারের সাথে। নাওমি ওর ফুপির মেয়ে এই আত্মীয়তা টানে নিমন্ত্রণ পেয়েছে চৌধুরী ভিয়ার এই জাঁকজমকপূর্ণ আয়োজনে। শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মাত্র, মনে ছিল না আসতে। শরীরও চাইছিল বিশ্রাম, তবু নামের কথা ভেবে নিজেকে রাজি করেছে। সবার মাঝে নিজেকে কিছুটা কেমন যেন অচেনা লাগছিল ওর। মিউজিক, আলো আর জমজমাট পরিবেশের মাঝে ও একরকম ছায়ার মতো দাঁড়িয়েছিল। তখন এই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আভিরা। চমকে পেছনে তাকালো সে। সায়ান একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ওর চোখে একরকম বিস্ময় আর মুগ্ধতার মিশেল। পরিপাটি করে গোছানো চুল, হালকা পারফিউমের সুবাস, সব মিলিয়ে যেন আগের জানা সায়ান, আবার একেবারেই নতুন কেউ। আভিরার চোখে এক মুহূর্তে দ্বিধা, কিছু বলার আগে সায়ান সামনে এসে দাঁড়ালো। ঠিক তখনই স্টেজ থেকে মাইক্রোফোনের আওয়াজ ভেসে এলো আরবির কণ্ঠস্বর, সাবলীল, প্রাণবন্ত, আবেগ মেশানো। অ্যাটেনশন প্লিজ। চারদিক একটু থমকে গেল, সবার চোখ মঞ্চের দিকে। আপনারা তো জানেনই, আজ আমাদের সবার প্রিয় নাওমির 21তম জন্মদিন। এই পুরো আয়োজন শুধুমাত্র ওর জন্য, কিন্তু যার জন্য এত কিছু সে এখনো পর্যন্ত জানেই না আমরা ওর জন্য এত প্ল্যান করেছি। ওকে বলা হয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি, আর সেই খবরে অস্থির হয়ে ও ছুটে আসছে। এই দিকেই ওর মন এখনো পুরোপুরি এই পার্টির মাঝে নেই, কিন্তু আমরা তো ওকে সারপ্রাইজ দিতে চাই, তাই কয়েক মিনিটের জন্য পুরো পার্টি এরিয়ার লাইট বন্ধ করে দেওয়া হবে। ভয় পাবেন না, চারপাশে সিসিটিভি এবং কড়া সিকিউরিটির ব্যবস্থা আছে। এই অন্ধকারের মাঝে সবাই একটু চুপ থাকবেন যেন সারপ্রাইজটা পুরোপুরি জমে ওঠে। লাইট অন হওয়ার পর সবাই মিলে একসাথে ওকে হ্যাপি বার্থডে উইশ করবেন। দয়া করে কেউ এই ছোট্ট সময়টুকুতে সারপ্রাইজটা নষ্ট করবেন না। তার কণ্ঠে ছিল এক ধরনের আন্তরিক আহ্বান। উপস্থিত অতিথিরা একে একে সম্মতিসূচক হাসি আর করতালিতে সাড়া দিল।
এ যেন কেবল একটা জন্মদিন নয়, একটা অনুভূতির উৎসব। আভিরা একটু বিস্মিত, একটু কৌতূহলী হয়ে তাকিয়ে রইল মঞ্চের দিকে। শায়ানও তাকিয়ে আছে ওর দিকে, চোখে যেন কোনো এক অজানা গল্পের শুরু। এরপর সব লাইট বন্ধ করে দেওয়া হলো আর সবাই অপেক্ষা করতে লাগলো নামের জন্য। প্রায় মিনিট 5 পর একটা গাড়ি এসে দাঁড়ালো চৌধুরী ভিলার গেটে। প্রথম গাড়ি থেকে নামলো নাওমি, ওর পিছু পিছু কিয়ারা ও রেহানা। নাওমি গাড়ি থেকে নেমে অস্থির হয়ে চারদিকে তাকাতে লাগলো। চোখে ভেসে উঠছে এক চায় মুখ আরে। ঘরটা যেন হঠাৎ করে প্রাণহীন হয়ে গেল। কিছুক্ষণ আগেও যেখানে আলো ঝলমলে আয়োজন, মানুষের কোলাহল আর মিউজিকের গুঞ্জন ছিল, সেখানে এখন ঘন অন্ধকারে ঢেকে আছে সবকিছু। মুহূর্তে যেন উৎসব থেকে এক শূন্যতার গভীরে ডুবে গেছে চারদিক। ঠিক সেই অন্ধকারের মাঝে ধীরে ধীরে ভিতরে পা রাখলো নামি। চোখে ভয়ের ছায়া, পায়ে দ্বিধার ছাপ, মুখের ভেতরটা উচকে যাচ্ছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।